তোমার আহসানের সাথে যাওয়া উচিত ছিল না? ছেলেটা খাবে কি? একা ঘরে করবেটা কি? জেসমিন রুটি বেলতে বেলতে শক্ত কণ্ঠে বলে, আমাকে গতরাতে জিজ্ঞাসা করেছিল থাকবো কি না। আমিও তখন শিউলি বলিনি কিছু। ভোরে আমাকে আর আপনার নাতিকে ঘুমে রেখে চলে গিয়েছে, বলেও যায়নি যাওয়ার আগে। অনি আর ওর বউ বের হয়েছে রুম থেকে, দেখেছো? অনিকে দেখলাম বড় ভাইয়ার সাথে ছাদের দিকে যেতে, ইনায়াকে দেখিনি। মহারানীকে ঘুমাচ্ছে নাকি? এমন করেন কেন আম্মা? ইনায়ার খারাপ লাগবে না? জেসমিনের হাত থেমে যায়, গরম চোখে বড় ছেলের বইয়ের দিকে তাকিয়ে বলে, তুমি শিখিয়ে দেবে আমি কি করব না করব? একটু আদর করেছি বলে মাথায় উঠে গিয়েছো দেখছি। সরি আম্মা। পুনরায় সবজি কাটায় মনোযোগ দিল। ইনায়া একটু পর রান্নাঘরের সামনে আসে, মাথায় ঘোমটা টানা, ধীর কণ্ঠে বলে, আমি কিছু করব? জেসমিন তাকায়, ফারিনও সেদিন তাকায়। নীল রঙের শাড়িতে ইনায়াকে দেখতে দুর্দান্ত লাগছে। জেসমিন বলে, এত সুন্দর মেয়ে হয়ে অমন রামছাগলের সাথে সম্পর্কে জড়িয়েছ কেন? ইনায়া মাথা নিচু করে ফেলে। জেসমিন বলে, যাই হোক, কাজ করবে? ইনায়া উপর নিচ মাথা নাড়ায়। রুটি বেলতে পারো? না মা। সবজি কাটতে পারো? না। এই বয়সে কিছুই পারো না? পারোটা কি? ইনায়া মাথা নিচু করে ফেলে। জেসমিন চোখ সরিয়ে নেয়, মনে মনে বলে, পারে পড়াশোনার নাম করে লুকিয়ে বিয়ে করতে, অসহ্য। ইনায়া জেসমিনের পেছনে এসে দাঁড়ায়। আপনি শিখিয়ে দিন। আমি রুটি বেলছি। শিখে এসেছো কী করে মন জয় করতে হয়? এত সহজ? এটা বাংলা সিনেমা না। ওরকম কিছু না। আমি সত্যি শিখতে চাই। ভালো বুদ্ধি। তবে কিছু করতে হবে না, যাও। ভাবি তো কাজ করছে আপনার সাথে, আমি করলে কি সমস্যা? আমাকে একটু দেখিয়ে পড়িয়ে দিলে আমিও করতে পারবো। আচ্ছা ধরো রুটি বেলো, বলে বেলনিটা ইনায়ার হাতে দেয়। ইনায়া রুটি বেলার চেষ্টা করে। জেসমিন বলে, সাধারণ বুদ্ধিটাও নেই? আটা দাও। এক মুঠো আটা নিলে জেসমিন থমকে ওঠে। পাগল নাকি? যেবারে রান্নাঘরে যাওনি? এসে তো ভালোই পারে রান্নাবান্না। তোমার মধ্যে তো মিনিমাম কমন সেন্সও নেই। অল্প একটু নিয়ে ছিটিয়ে দাও। ইনায়া কথা মতো তাই করলো। তেরা বেঁকা একটা রুটি বানায়। ফারিন তাদেরকে হেসে ওঠে। জেসমিন বলে, তুমি হাসছো কেন? নিজে কি পারতে? 1 বছর ধরে রান্না শিখে এখন হাসা হচ্ছে? ও তো তাও শিখতে এসেছে নিজ ইচ্ছে, তুমি তো তাও করনি। ফারিন মাথা নুইয়ে ফেলল। জেসমিন রুটিটার দিকে তাকিয়ে বলে, এই বাংলাদেশের মানচিত্র তোমার স্বামীকে খাওয়াবে। এখন আরেকটা বানাও। এনে টানা 3টা রুটি এমন তেরা বেঁকা বানায়। পরেরগুলো মোটামুটি ভালোই হয়। জেসমিন ওগুলো আলাদা করে বলে, এইসব তোমার স্বামী খাবে, ভালোগুলো বাকিদের দিব। ইনে মাথা কাত করে ফেলল। ফারিন সবজি কেটে ধুয়ে জেসমিনকে দেয়। জেসমিন চুলা জ্বালিয়ে ফারিনকে বলে, ডিম বের করো। কয়টা আম্মা? জনপতি বের করো। ইনায়ার দিকে তাকিয়ে বলে, শাড়ি পরতে অসুবিধে হয়? ইনায়া 2 দিকে মাথা নাড়িয়ে বলে, না মা, মিথ্যা বলা পছন্দ করি না আমি। একটু হয়। তাহলে পরতে হবে না, সালোয়ার কামিজ পরলেও হবে। তোমার দাদি চলে গেলে পরো। ঠিক আছে। ইনায়া আঁচল কোমরে গুজে রুটি বেলতে থাকে। ফারিন ডিম বের করে রাখে। হঠাৎ ওর চোখ পড়ে ইনায়ার বাম হাতের দিকে। কোণের দিকে হাত ছুঁয়ে বলে, এই তোমার হাতে কি হয়েছে? ইনায়া হাতের ওপর আঁচল ফেলে, আমতা আমতা করে বলে, কিছু না। আমি দেখলাম দাগ লাল হয়েছে। না না, কিছু না। জেসমিন বলে, কি দেখি? কিছু না মা। হাত চেপে ধরে বলে। জেসমিন জোর করে হাত টেনে ধরে, আঁচল সরিয়ে কুনিয়ে দিকটা দেখতে থাকে। ভ্রু কুচকে বলে, এটা তো সদ্য দাগ, কিভাবে হলো? ইনায়া উত্তর দেয় না। জেসমিন পুনরায় বলে, কিভাবে হয়েছে বলো? ইনায়া আমতা আমতা করতে থাকে। ফারিন ভ্রু কুচকে বলে, অনি করেছে। জেসমিন কপাল কুচকে ফেলে। কি হলো, জবাব দিচ্ছ না কেন? বড়রা কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে হয় জানো না? অনি করেছে। ইনায়া ওপর নিচ মাথা নাড়ায়। জেসমিন রাগে চোখে তাকিয়ে বলে, কিভাবে? স্কেল দিয়ে বাড়ি মেরেছে। কেন? ওটা বলতে পারবো না। ইনায়া মাথা নিচু করে ফেলে। জেসমিন কিছু একটা আন্দাজ করে নিলেন। খুন্তিটা নিয়ে বলে, জানোয়ারের বাচ্চাকে ডাকো এখনই। দাদা স্বভাব পেয়েছে না? পিঠের ছাল এখন আমি আর না তুলেছি। ইনায়া 2 দিকে মাথা নেড়ে বলে, কিছু বলবেন না প্লিজ। তুমি ভয় পাচ্ছ ওকে? নতুন বইয়ের গায়ে হাত তুলেছে ও। এটা তো মজা না বলো? ফারিন বলে, আপনাদের কিছু বলতে হবে না, আমি কথা বলা বন্ধ করে দিয়েছি, এতেই হবে। আমি ভাইজানকে বলবই, তোমার শ্বশুরকেও বলবো।
দরকার নেই মা, প্লিজ কিছু বলবেন না। জেসমিন খুন্তিটা শব্দ করে রেখে বলে, আর কখনো আমাকে কিছু বলতে আসবে না, নিজের ঝামেলা নিজে মেটাবে। নাটক করা হচ্ছে। ইনা ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল, চোখে আপনা আপনি পানি জমে। কারো কড়া কথা ও কখনোই সহ্য করতে পারে না, একদম ছোট থেকেই। ইনায় দুপুরে খাবার খেয়ে ভাত ঘুম দেওয়ার উদ্দেশ্যে শুয়েছিল। রুদ্র তখন শীষ বাজাতে বাজাতে রুমে আসে, দরজা লাগিয়ে শীষ বাজিয়ে ইনায়াকে ডাকে। ইনায়া ওঠে না। রুদ্র ভ্রু কুচকে ফেলে। ঘুমায়নি ও শিওর, তবে সকালের কাহিনী নিয়ে রাগ করেছে নাকি। ও বিছানায় বসে এক আঙ্গুল নিয়ে ইনায়ার হাতে খোঁচা মারে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। রুদ্র এবার ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। ইনায়া হালকা করে কেঁপে ওঠে। রুদ্র ফিসফিস করে বলে, এই শোনো। ইনায়া শক্ত করে শুয়ে থাকে। রুদ্র কানে চুমু দিয়ে বলে, শোনোই না, বলছি কি মুভি ডেটে যাবে? আসার পথে ফুচকা খাবো, চিকেন ফ্রাইও খাবো। কোনো উত্তরও আসে না। রুদ্র জোর করে ইনায়াকে নিজের দিকে ফেরায়। ইনায়ের চোখ বন্ধ, অথচ চোখের কোণা পানি। রুদ্র হকচকিয়ে যায়, গালে হাত রেখে বলে, এই এই কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? ইনায়ের চোখ বন্ধ করে জোর করে অন্যদিকে ঘুরে যেতে চায়। রুদ্র জোর করে ধরে বলে, সকালের ঘটনা নিয়ে রাগ করে আছো? প্লিজ সরি, আমি মজা করে করেছি, বুঝিনি তোমাকে হার্ট করে ফেলেছি। সরি সরি, এক্সট্রিমলি সরি। ইনায়া জোর করে গালের ওপর থেকে রুদ্রর হাত সরিয়ে দেয়। রুদ্র এবার জড়িয়ে ধরে, অস্থির হয়ে বলে, আর কখনো এমন করব না, সত্যি বলছি। আমার তোমাকে হার্ট করার মন মানসিকতা ছিল না, একদমই ছিল না। আমি নেহাতি মজা করে। ইনায়া চোখ খোলে, রুদ্রকে এক প্রকার ধাক্কা দিয়ে উঠে বসে। আঁচল কাঁধে তুলে বাম হাতের ব্লাউজটা একটু উঠিয়ে দাগগুলো দেখিয়ে বলে, মজা ছিল? আচ্ছা ঠিক আছে, আরও মজা করো। রুদ্র দাগগুলোতে হাত বুলিয়ে দেখে, হতবাক হয়ে বলে, আমি তো এত জোরে মারিনি। ও সরি, আমি আসলে নিজে মেরে দাগ বসিয়ে আপনার নাম দিয়েছি। এগেইন সরি। আমি বুঝিনি তোমার স্কিন এত সেন্সিটিভ। আমি ওষুধ নিয়ে আসছি। বলে এক প্রকার ছুটে বেরিয়ে গেল। ইনায়া সেদিকে তাকিয়ে আবার শুয়ে পড়ে। প্রায় 20 মিনিট পর রুদ্ধ আসে। ইনায়ার চোখে ঘুম নেই, ও এমনিতেই শুয়েছিল, কিন্তু ভেবেছে ও ঘুমিয়ে পড়েছে। রুদ্র দরজা লাগিয়ে ওর পাশে বসে, হাতে ওষুধ আলতো হাতে লাগিয়ে লাগিয়ে থাকে। ইনায়া চোখ বন্ধ করে শুয়ে থাকে। রুদ্র ঔষধ লাগানো শেষে ইনায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। গালে ঠোঁট ছুঁয়ে বলে, সরি, মজা করেও আর কখনো এমন কিছু করব না যাতে তোমার খারাপ লাগে। লাভ ইউ জান। তোমাকে কষ্ট দেওয়ার ইন্টেনশন আমার ছিল না। এগেইন সরি, আর কখনোই এমন করব না। ঈশার অফিস করতে আজ মারাত্মক কষ্ট হয়েছে। ঘুমে চোখ জ্বলছিল, লাঞ্চ আওয়ারে না খেয়ে হেড ডাউন করেছিল। আদ্রিত বেশ কয়েকবার খাওয়ার জন্য সাধলেও ঈশা রাজি হয়নি। আদ্রিত ওর কেবিনের সোফায় শুয়ে আধা ঘন্টা ঘুমিয়ে নিতে বলেছিল, ঈশা তাও করেনি। আদ্রিত গাড়িতে বসে সিট বেল্ট লাগিয়ে নেয়। ঈশা সিটের চোখ বন্ধ করে গা এলিয়ে দিয়েছে। আদ্রিত গাড়ি স্টার্ট দিয়ে বলে, মাথা ব্যথা করছে? হুম। বাসায় গিয়ে ঘুমাবে এখন। ড্রেস পাল্টে সোজা ঘুম, আর কিছু করতে হবে না। কিছু খাবেন না? কিনে নেব কিছু। ঠিক আছে। রাস্তায় জ্যাম পড়েনি। বাসায় গিয়ে ঈশা গোসল করে একটা পরোটা খেয়ে বিছানায় ঘা এলিয়ে দিল। আদের জানালার পর্দা টেনে নিয়ে কয়েল জানালো একটা। লাইট নিভিয়ে নিজেও ঈশার পাশে শুয়ে পড়ে। চোখের উপর হাত রেখে বলে, ভাইয়াকে বলবো রাতে আমাদের বাসায় খেতে। ঘুম থেকে ওঠেনি, রান্নাবান্না হোক, তারপর বললে না হয়। ঠিক আছে। ঈশা বালিশের তলা থেকে হাতে মোবাইলটা বের করে 9টা বাজে অ্যালার্ম সেট করে রাখে। তখন উঠে রান্নাবান্না করবে না হয়, 2 ঘন্টা ঘুমানো যাক। তখন মোবাইলে একটা নোটিফিকেশন আসে ওদের ফ্রেন্ড গ্রুপে। তাহিয়ার পক্ষ থেকে আসা মেসেজটা দেখে আর ঘুম হলো না। সহসায় মনটা খারাপ হয়ে গেল। নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলে উঠে ডিনার রেডি করতে চলে গেল। আদিত্যের ঘুম ভাঙে ঈশার ফোনের অ্যালার্মের সাউন্ডে। শুয়ে থেকে অ্যালার্মটা বন্ধ করে চোখ কষলে বালিশের পাশ থেকে চশমাটা নিয়ে পড়ে। স্ক্রিনে ঈশার ফ্রেন্ডদের নিয়ে বানানো গার্লস গ্রুপটায় কিছু মেসেজ জলজল করছে। আদিত্য কখনোই গার্লস গ্রুপে ঢুকতো না, কিন্তু ওখানে হেনা নামক একটা মেয়ে লিখেছে। কেরা একদম ঠিক কথাই বলেছে, আসলে সব ছেলেরাই এমন। আদিত্য ভ্রু কুঁচকে যায়। কি টপিকে কথা বলেছে ও জানা বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু তার বউ সব ছেলের সংজ্ঞা কোন ক্ষেত্রে ব্যবহার করলো সেটা ওর জানা প্রয়োজন। ওর গ্রুপে ঢুকে চ্যাটগুলো পড়তে লাগলো। হাতেদের কুচকানো ভ্রু আরও কুচকে গেল। ওদের একটা ফ্রেন্ড নাম মিতু।
ওর হাজব্যান্ড পরকীয়া করেছে, ওদের একটা মেয়েও আছে। এখন মিতুকে ডিভোর্স দেবে, এটা নিয়ে কথা। তাহিয়া মেয়েটা লিখেছে, এই কারণে বিয়ে করতে এতটা ভয় আমার, ছেলেদেরকে বিশ্বাস করতে পারি না। অহমিকা লিখেছে, মিতুর মেয়েটার কি হবে রে? পুতুলের মতো একটা মেয়ে, বাচ্চাটার কথাও মনে আসেনি? মেয়ের মুখটা দেখতে একবারও মন চাইবে না? পরের মেসেজটাই ঈশার, ব্লাডি বীজগুলোর মনে থাকে ছেলেমেয়ের কথা। কয়দিন নতুন বউ নিয়ে গদগদ করে, এরপর আরেক মহিলা আঁচলের নিচে ঢোকে, বীজ এক একটা। তাহিয়া আরেকটা মেসেজ, রিসেন্টলি আরেকটা সাইক্রেটিস্টের কাহিনী দেখেছিস? অহমিকা লিখেছে, এটা দেখার পর থেকে তো আমার কেমন যে লাগে। সাইক্রেটিস্টদের নিয়ে কত কত নেগেটিভ কমেন্টস। মাহিদকে নিয়ে ভয় হচ্ছে, মাহিদও তো সাইক্রেটিস্ট। ঈশা লিখেছে, ভাইয়া অমন না যা। তাহিয়া লিখেছে, মিতু আর ওর হাজব্যান্ড বেস্ট কাপল ছিল না? ছিল কি না? মানাতো দুজনকে বেশ, মিতুকে মাথায় করে রাখতো। আমি তো বলতাম ওদের হাজব্যান্ড যেন মিতুর হাজব্যান্ডের মতোই হয়। হালায় কামটা করলো কি? মোস্ট প্রবাবলি 8 বছরের সংসার, একটা 6 বছরের মেয়েকে রেখে কিভাবে কি? আমি এতটা শকড কখনই হইনি। নিউজটা শুনে পুরোপুরি ফ্রিজড ছিলাম। ঈশা লিখেছে, সেম ইয়ার। আমি আর অহমদ প্রায় বলতাম মিতুর হাজব্যান্ড জোস। মিতু তো কি সুনাম করতো, মিতুকে সব দিক থেকে সাপোর্ট করতো। ওই লোক কেমনে কি করলো? আসলে ছেলেদেরকে বিশ্বাস নেই। ফিডে খালি পরকীয়া পরকীয়া চ্যাটিং, লিটারেলি আমার গায়ে জ্বালা ওঠে। আদি ছোট ছোট চোখ করে তাকায়। অহমি লিখেছে, মাহিদের কত শত পেশেন্ট আসে, ভুলভাল কিছু করে ফেললে ভয় হয়। ছেলেদের মতিভ্রম হতে 2 সেকেন্ডও সময় লাগে না। তাহিয়া লেখে, ঈশা মেসেজে রিপ্লাই দিয়ে বলে, সহমত। মেসেজ পড়ে আদিত এক ভ্রু উঠিয়ে ঠোঁট গোল করে ফেলে। ছোট দুটো দুটো ছোট ছোট। হোয়াট ডিড শি মিন বাই সহমত? বিড়বিড় করে বলে। তাহিয়া আবারও লিখেছে, ইনস্টাগ্রামের রিলস দেখতে পারি না, চিটিং করা, গায়ে হাত উঠানো, উল্টাপাল্টা কাজ, হাজব্যান্ড হয়ে ওয়াইফকে জোর করা, অসহ্য লেগে উঠেছে। সেম ইয়ার। প্রথম প্রথম দাম দিবে, এরপর দেখবে লাথি মেরে বের করবে। একটা নতুন আরেকজন মেসেজ দিয়েছে, তাসনুবা নাম। ছেলেদের বিশ্বাস করা আর নিজ থেকে সাপের ছোবল খাওয়া সেম। তাসনুবার লেখা, মৃত্যুর মতো মেয়েদের সাথে এই কাজ করলো। মানুষ নাকি? মৃত্যু সবচেয়ে ঠান্ডা মজার মানুষ ছিল। আমাদের মুড খারাপ, কে ভালো করতো? মিতু। নেট পারি না, মিতু আছে বুঝিয়ে দিতে দিতে। মানে মেয়েটা পুরো শেষ করে দিল। ঈশার মেসেজ, আমি টমে আছি এখনও। অহমি লিখেছে, তাহিয়া বলে, ওর বোনের সাথে দেখা না হলে জানতামই না, এজন্যই কি আর বিয়েতে আসেনি। আমি অনেকবার কলও করেছিলাম, তোদের বলেছিলাম না, ভেবেছে হয়তো অন্য কোনো সমস্যা। এটা আমি কল্পনাও করিনি। ঈশার মেসেজ, আমিও ছেলেদেরকে বিশ্বাস করতে পারবো না। বিয়ের দরকার নেই ভাই, আমি এভাবে ভালো আছি। প্রতারক এক একটা, বিষের মতো লাগে। পূর্ণ প্রেমিকে ফিরে এসেছে, মেয়ের বউকে ভুলে গেল শালা। মৃত্যুর উচিত ওর মতো বেয়াদবকে লাথি মেরে বের হয়ে যাওয়া। লাইফটাকে শুরু করার সুযোগ আছে এখনও। ওর বাবা মা এত তাড়াতাড়ি বিয়ে দিয়েছে সুখের জন্য, হলো না এখনও। যত সব। ঈশা লিখেছে, আমার এখন এইসব দেখলে দম বন্ধ লাগে, না চাইতেও মায়েদের সাথে এইসব নিয়ে কথা বলে ফেলি, পরে বকা খাই। অহমি লিখেছে, প্রেগনেন্সি টাইপে এইসব দেখিস না, টমেটাইজ হয়ে পড়লে বাচ্চার ক্ষতি। এখনকার ছেলেরা এমনই, অ্যাকসেপ্ট করতে হবে। হাতের 5 আঙ্গুল তো সেম না। না, হোপ সো মাহিত ভাইয়া ওরকম কিছু করবে না, এত প্রেশার নিস না তুই। ঈশার মেসেজ, আদিদের চোখ ছোটো ছোটো হয়ে যায়। হোয়াট, মাহিত ভাইয়া এমন কিছু করবে না? তাহলে কি ও করবে নাকি? ও গ্রুপ থেকে বের হয়ে গেল, অহমির ইনবক্সে ঢুকলো। ওখানে অহমি লিখেছে, দোস্ত তোকে তো মাহিদের বাবার কথাটা শেয়ার করেছিলাম না, মাহিদও ওইরকম কিছু করবে না। মাহিদ ভাইয়া অনেক ভালো, উনি অন্যরকম একটা মানুষ। বাপ মার ধাস তো সন্তানেরাই পায় বল। ও ওর বাবার মতো হয়ে গেলে, ওর বাবা ওদের 3 ভাই বোনকে রেখে চলে গিয়েছিল, কথাটা আম্মুও বলে। কিন্তু অনেক মানুষ আছে যারা নিজের ছোটোবেলা খারাপ যায় বলে সন্তানদের ছোটোবেলাকে বেস্ট করতে আপ্রাণ চেষ্টা করে। আমার মনে হয় ভাইয়াও তেমন। তাছাড়া উনি তোকে অনেক ভালোবাসে, ভাবিস না এত কিছু। মিতুকেও তো ভালোবাসতো, কী করে দেখিসনি? কিছু বলার নেই আসলে, ভয় লাগে। মাহাব ওর বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না, মাহিদ একটা মিস্টেক করে ফেললে। ভাইয়াও মাহাবকে ছাড়া কিছু বোঝে না। ভাইয়া ঠান্ডা মাথার মানুষ, ঠান্ডা মাথার মানুষ হয়ে আশা করি ভুল করবে না।
মাহিদের ঠান্ডা মাথা। আমার জন্য থেকে তো ভালো না? তোর শুক্রিয়া আদায় করা উচিত, এমন শর্ট টেম্পার মানুষ তোর জীবনে আসেনি। তাছাড়া কাজও করে দুমদাম। আগে কাজ করে, পরে ভেবে আয় হায় কী করলাম। এমন হলে হয় বল? এখন এসব বলতে গেলে আমাকে ছাড়বে। বিয়েটাকে নিয়ে ভয় পাচ্ছিস? ওনা টোনা ছাড়া ঘুরে বলেছিলিস যে? কাজের সুবাদে একসাথেও থাকে দুজনে। ভয় হয়, বুঝিসই তো মেয়েটা কেমন ন্যাকা। তোকে অফিস শুরু থেকে কদিন বলেছিলাম না? অসহ্য লাগে। আদিত ভ্রু কুচকে ফেলে। আচ্ছা, বান্ধবীদের কাছে এই নিয়ে কথা বলে ওর বদনাম করা হয়, সন্দেহও করা হয়। ভালো লাগে না, বুকটা খচখচ করে শুধু। চারদিকে শুধু খারাপ আর খারাপ। ওই যে আমাদের ট্রাস্ট ইস্যুর জন্য আমাদের খচখচ করে। ভয় পাস না তো, মাহিদ ভাই ওরকম কিছু করবে না। আদিত তা আর পড়ল না, মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারল। হাঁক ডেকে বলে, ঈশা, এই সে রুমে আসো, এক্ষুনি আসো। আমার দ্বিতীয়বার ডাকবো না আমি। ঈশা চুলা বন্ধ করে রুমে আসে। কি? ঘুম থেকে উঠো মাথা গরম কেন? আমি তোমার সাথে চিট করব? মানে? ভ্রু কুচকে ফেলে। তোমার আমাকে একটু বিশ্বাস হয় না, না? কি বলতে চাচ্ছেন? তোমার আমাকে ক্যারেক্টারলেস মনে হয়? কিসব বলছেন? কিসব না, এইসব তোমারই মনের কথা। আমি কখন বলেছি তুমি তোমার ফ্রেন্ডের কাছে আমার বদনাম করনি? কখন? কি কখন? আজকে অহমি নামক একটা মেয়ের কাছে আমি বদনাম করনি? কোথায়? আমি নিজে পড়েছি তোমাদের চ্যাট। এসে শীতল চোখে তাকিয়ে বলে, আপনি আমার আর ফ্রেন্ডের ইনবক্স চেক করেছেন? এ কী ধরনের স্বভাব? কেন চেক করেছি বলে তুমি আমার বদনাম করো সেটা ধরা পড়ে গিয়েছে? রেগে বলে, আমি কোথায় আপনার বদনাম করেছি? আজাইরা কথা বলেন কেন অযথা? বলনি আমার শর্ট টেম্পার? বলনি? সত্যি কথা বললে গায়ে লাগে কেন মানুষের এত? ঈশা চেঁচিয়ে ওঠে, মুখটা শক্ত। কি? হ্যাঁ কি? তোমার মতে সব ছেলে চিটার, দ্যাটস মিন আমিও চিটার? তোমার আমাকে চিটার মনে হয়? আমি কখন বলেছি আপনি চিটার? কখন বলেছি? আপনার নাম নিয়ে বলেছি আপনি চিটার? ঈশা দ্বিগুণ স্বরে চেঁচিয়ে ওঠে, সব ছেলে এক, এটা বলতে কি বুঝিয়েছ? আমি বুঝি না কিছু? সোহিনীকে নিয়েও তো সন্দেহ করো, কেন করো? ওটার জন্যই তো করো। ও ইয়ে, ছেলেদের মতিভ্রম হয় না? এইসব দিয়ে কী বুঝিয়েছ? আমাকে বিশ্বাস হয় না, আমার চরিত্রের সমস্যা, তাই তো ডাউট করো আমি সোহিনীকে নিয়ে। চুপ করে যাও। আপনি সব কিছু আমার নিজের গায়ে মাখেন কেন? এটা কী ধরনের স্বভাব? ঈশা রেগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে জানো। মৃত্যুর কথাটা শুনে ও খুবই আপসেট। এর মধ্যেই এই প্যাচাল। তুমি আমার সাথে কোন সাহসে গলাবাজি করছো? গলাটা টিপে দিই? এগিয়ে এসে বলে, পারবেনই তো এই সব করতে। মহিলা মানুষের মতো সব কিছু নিজের গায়ে লাগাবেন আর ঝামেলা করবেন। অসহ্য। এত বিরক্ত লাগলে বাপের বাড়ি চলে যাও। থাকবও না আমি। অশান্তি একটা। অশান্তির সাথে থাকতে হবে না, এখনই বের হও। ঈশা মোবাইলটা নিয়ে নিশিতের নাম্বারে ডায়াল করে। এখনই যাব, ফালতু একটা। তো যাও না, বের হও এখনই। নিশিত রিসিভ করে না। ঈশা মোবাইলটা ডিপানে রেখে খাটের তলা থেকে লাগেজটা বের করে। ওটা খাটে রেখে আলমারি থেকে নিজ জামাকাপড় বের করে ওগুলো লাগেজে ঢুকাতে থাকে। শাড়িতে হাত দিতে আদিত ঝাঁঝালো কণ্ঠে বলে, এটা নেবে না, এটা আমি দিয়েছি। নিজে যা এনেছ তা নিয়ে বিদায় হও, আমার কিচ্ছু নেবে না। এসে শাড়িটা নিয়ে আদিতের মুখে ছুঁড়ে মারে, তেজ দেখিয়ে বলে, লাগবেও না আপনার কিছু, ফালতু একটা লোক, জঘন্য একটা লোক। এটা পরে বসে থাকেন। হ্যাঁ যাও, নিজে ভালো বেয়াদব একটা মেয়ে, স্বামীকে সম্মান দেয় না। আপনি খুব ভালো না, বদরাগী বদমিশ একটা লোক। দাদি ঠিকই বলেছে, তুমি আসলেই খারাপ। ঈশার হাত থেমে যায়, ভারী একটা শ্বাস বের হয় ফুসফুস থেকে। আদিতের দিকে ঘুরে বলে, তো করতেন বিয়ে দাদির পছন্দ মতো 15-16 বছরের একটা মেয়ে। আমি কান্দিছিলাম আপনার কাছে এসে আমাকে বিয়ে করুন, আমাকে বিয়ে করুন। আমি বিয়ে না করলে আমি মরে যাব। আপনার প্রতি আমার ইন্টারেস্ট আগেও ছিল না, এখন তো আরও নেই। মিথ্যুক বাটপার লোক একটা। আমি আগে বুঝেছিলাম তুমি এমন। আগে জানলে আজীবন অবিবাহিত থাকতাম, তবুও তোমাকে বিয়ে করতাম না। আব্বুর মুখের দিকে তাকিয়ে রাজি হওয়া উচিত হয়নি। নিজের পছন্দ মতো একজনকে বিয়ে করতাম, এত অশান্তি পেতে হতো না। কিসের অশান্তি? হ্যাঁ, কিসের অশান্তিতে রেখেছি তোমাকে? বেশ আদর যত্নে রেখেছি তো তাই এমন করার সাহস পাও? আমার মুন্ডুর আদর যত্নে রেখেছেন, ডমিনেট করতে পারলেই খুশি, নিজে যা বোঝেন তাই। আমার মতামতের কী দাম দিয়েছেন? ফালতু মন মানসিকতার লোক। বিয়ে হয়েছে পথ থেকে জ্বালাচ্ছেন।
দুদিন ভালো থাকার অভিনয় করে 3 দিনের মাথায় যে লাউ সেই কত ফালতু। ওনার মর্জি মতো কিছু না হলে অশান্তি। 3rd ক্লাস। বের হও আমার বাসা থেকে। আর আসবে না। আসবো না, আমার ঠেকা নেই। আমার আব্বু আমাকে রাখবে, আর আমিও চাকরি করি। কালকে তোমাকে অফিস থেকে বের করে দিব। খুব ভয় পেয়েছি আমাকে বের করে দিবেন আর আমি অন্য কোথাও চাকরি পাবো না। দিন বের করে দিন। আপনি কি বের করবেন? আমি রিজাইন দিয়ে দিব। শালা, আগে ভালো ছিলাম, বিয়ে করে অশান্তি কাঁধে এনেছি। সেম টু ইউ। আমিও আগে ভালো ছিলাম, এখন বেড়া দেখি বেডি মানসিকতার একটা লোক জীবনটাকে তেনা তেনা বানিয়ে দিচ্ছে। হোয়াট? বেডি মানসিকতা? 3rd ক্লাস মহিলাদের মতো মেন্টালিটি আপনার। সব কিছু গায়ে লাগিয়ে ঝগড়া করেন। ঈশার মোবাইল বেজে ওঠে। নিষেধ কল করেছে। ঈশা রিসিভ করে তেজ দেখিয়ে বলে, কোথায় আছিস? এখনই আমার বাসার সামনে আয়। বলে কেটে দিল। আদ্রিত বলে, কিসের তোমার বাসা? এটা আমার বাসা। তুমি তোমার বাসায় যাও। যারা আমার নামে বদনাম করে তাদের জায়গা এখানে হবে না। এটা কেন তোমার বাসা না? এটা শুধু আমার বাসা। ঈশা এতক্ষণ এতটা খারাপ লাগলেও হুট করে একটা খারাপ লাগা কাজ করে। লাগেজটা মেঝেতে নামিয়ে বলে, লাগবেও না আপনার বাসায় থাকা। আমার কেউ না থাকলেও চলে। যাও, চলে যাও। ঈশা গায়ে ওড়না জড়িয়ে হাতে মোবাইল নিয়ে সত্যি সত্যি রুম থেকে বেরিয়ে পড়ে। আদি তখন নিজের মোবাইলটা নেয়, ততক্ষণে নিশিতকে কল দেয়। নিশিত রিসিভ করতে বলে, তোমাকে যদি আমার বাসার আশেপাশে এখন দেখি তাহলে খবর আছে। নিশিত আমতা আমতা করে বলে, আপু আসতে বলেছে। আমি আসতে না বলেছি, আমার কথা যেন হেরফের না হয়। কিন্তু আপু বলেছে। তোমার আপু কি বলেছে না বলেছে জানতে চেয়েছি। আমি নিষেধ করেছি মানে আসবে না। ঠিক আছে ভাইয়া। আদিত কল কেটে দিয়ে ড্রয়িং রুমে আসে। ঈশা তখন জুতা বের করছিল। আদিত বলে, আমার দেওয়া কিছু নেবে না? নেবও না, দরকার নেই আমার। ঈশা নিশিতকে কল করে। নিশিত রিসিভ করে বলে, আপু আমি আসতে পারবো না, কাজ আছে। মারাখা বলে কেটে দিল। জুতো পরে বের হয়ে যেতে নেয়। বের হওয়ার আগে অবশ্য বলে, আমি দেখে আপনার মতো বজ্জাত লোকের সাথে সংসার করছি, অন্য কেউ হলে দুদিনও টিকতো না। আমি আরও ভালো কাউকে ডিজার্ভ করি। তুমি একটা অকৃতজ্ঞ মেয়ে। এত ভালোবাসার পর অভিযোগের শেষ নেই। অকৃতজ্ঞের সাথে আর সংসার করতে হবে না। একটা মেয়েকে বিয়ে করে কথায় কথায় পয়েন্টে পয়েন্টে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। দুদিন বুকে জড়িয়ে ধরে দুদিন লাথি মারে। একটা মেয়ে শুধু খাওয়া পড়া বাচ্চা জন্ম দিতে সংসারের স্বপ্ন দেখে না, এর বাইরেও অনেক কিছু আছে, অথচ অনেকে তা বুঝতেই চায় না বলে বেরিয়ে যায়। আদিত ভ্রুকুচকে তাকায়। এত ভারী কথা ওর মাথায় ঢুকলো না তখন। ওর মাথায় কাজ করছে এই রাতে 10টা কোথায় যাচ্ছে? আক্কেল জ্ঞান নেই নাকি? বিপদ আপদের ভয় নেই? আদিত মিনিটের মাথায় মোবাইল টাকা নিয়ে বের হয়ে দরজা লক করে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে আসে। এসে তখন লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে সিএন যেতে যাবে নাকি? আক্কেল নেই? কিন্তু ওকে ভুল প্রমাণিত করে দিয়ে ঈশার লোকাল বাসে উঠল। আদিত দৌড়ে বাসে ওঠে। গাড়ি বের করার মতো সময় নেই। গিজগিজের ভিড়। আদের জীবনও লোকাল বাসে ওঠেনি। আজ এই বেয়াদব মেয়ের জন্য লোকাল বাসে উঠতে হচ্ছে। ঈশা ওকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে। ও মহিলাদের জন্য রাখা সংরক্ষিত সিটে বসেছে, কিন্তু আদ্রে দাঁড়িয়ে আছে। এক একজনের গা থেকে কি গন্ধ! পারফিউম দিতে পারে না? পারফিউম না দে, আতর দে, বমি আসার উপক্রম হয়। মানুষের ঠেলাঠেলি খেয়ে জ্যাম থাকায় আধা ঘন্টা পর ওরা মতিঝিলে নামে। ঈশা বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে নেয়। আদ্রিত পেছন পেছন আরেকটা রিক্সা নিয়ে আসে। ঈশা বাসার গলি অবধি আদ্রিত ওর পিছু পিছু আসে। যখন বাসার গলির ভিতর ঢোকে তখনও রিক্সাওয়ালাকে বলে, মামা ঘুরান, যেখানে থেকে উঠেছে ওখানে নামিয়ে দিন। রিক্সা ঘুরে আবারও চালানো শুরু করলে আদ্রিতের মোবাইলে মেসেজ আসে, নাটক করে এখন উত্তরা না গেলেই হয়। আর যদি যাওয়া হয় তাহলে যেন আমার সাথে আর কখনো কথা বলার চেষ্টা না করা হয়। যেদিন মনে হবে কথার দ্বারা কেউ কষ্ট পাবে না সেদিনই যেন আসা হয়। এর আগে আমি ফিরবো না, আমার এত ঠেকা নেই। আদিত ফিরতি মেসেজ দেয়, যেদিন মনে হবে কেউ তার স্বামীকে সম্পূর্ণ বিশ্বাস করে, বিয়ের সাথে মিলিয়ে উল্টাপাল্টা কিছু ভাবে না, সেদিনই যেন ফেরা হয়। এর আগে আমিও ফিরিয়ে আনবো না, আমার এত ঠেকা নেই।